বিপিএল এর মাঝপথেই বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে সরগরম হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম প্রতিবেদন যে ঢাকার ক্লাব ক্রিকেটে কাউন্সিলর সংখ্যা কমানো হচ্ছে, ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনা হচ্ছে। এ নিয়ে সংগঠকরা, ক্লাবের যারা পরিচালকরা আছেন বা সংগঠকরা আছেন, তারা খুবই ক্ষুব্ধ। আসলে কি এই কাউন্সিলর সংখ্যা কমানোর যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি, এটা কি সঠিক কিনা? ধন্যবাদ। শুভ সকাল। আসলে যে ঘটনাটা কালকে শুনলাম, আসলে প্রত্যেকটা ক্লাব কিন্তু আসলে আমাদের প্লেয়ারদের খেলার জন্য তারাই কিন্তু আসলে অ্যারেঞ্জ করে থাকেন। তো সেই জায়গায় অবশ্যই হয়তো ক্রিকেট বোর্ড এবং ওনারা বসে হয়তো সঠিক একটা ডিসিশন নেবেন। এটাও ঠিক আমার কাছে মনে হয় যে আসলে শুধু বোর্ডের একটা ডিসিশন তো থাকা উচিত, যে ক্লাব থেকেই যেন সব ডিসিশন হবে, সেটাও আমি মনে করি না। যদিও ওনারা প্রত্যেকটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কোয়ালিফাইং তো আগে ছিল, এখন নাই, হবে প্রিমিয়ার ডিভিশন। ওনারা যদি এই টিমগুলা না রান করে তখন তো আসলে প্লেয়ারদের জন্য কঠিন। কিন্তু এটাও ঠিক যে শুধু ক্লাবরাই যেভাবে ডিসিশন নিবে সেভাবেই আসলে বোর্ড চলবে, এটাও ঠিক না। তো অবশ্যই সবাই বসে হয়তোবা ওনারা ডিসিশন নেবেন কোনটা রাইট হবে। এই বিষয়টা নিয়ে আসলে আমি এতটা এক্সপার্ট না, তো আমি আসলে বলতে পারছি না জিনিসটা। মাঝখান দিকে সাফারার হচ্ছে আমাদের ক্রিকেটাররা। যদি প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ ক্রিকেট না চলে, সময় মতো মাঠে না গড়ায়, ক্রিকেটাররা এখানে সাফারার হবেন। তো ক্রিকেটারদের কথা শোনার জন্য এই ধরনের কোনো পদক্ষেপ তো আমরা দেখতে পাচ্ছি না। এটাও কি হওয়া উচিত নয়? অবশ্যই দেখেন, দিন শেষে তো প্লেয়াররা খেলতে চায়। যদি সেই খেলাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ডিফিকাল্ট। আমি আশা করি যে এই ঘটনা ঠিক হয়ে যাবে। শনিবারে যখন বোর্ড প্রেসিডেন্টের সাথে বসবেন ওনারা, অবশ্যই হয়তোবা একটা সঠিক ডিসিশন তারা নেবেন। কিন্তু ক্লাব ওনারা যদি ডিসিশন নেয় যে না, খেলবেন না, তাহলে তো আসলে প্লেয়ারদের জন্য ডিফিকাল্ট। এই ধরনের ঘটনা আসলে আমি ক্রিকেট বোঝার পর থেকে এরকম একবার দুইবার হয়তোবা হয়েছিল যে এক সিজন, 2 সিজন খেলা হয়নি, এছাড়া কিন্তু ক্রিকেট মাঠে গড়িয়েছেন। তো এবার অবশ্যই যেহেতু বোর্ড চেঞ্জ হয়েছেন, নতুন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন, এবারের লিগটাও আসলে আমার মনে হয় যে সবার জন্য খুব কঠিনই হবে, প্লেয়ারদের জন্য বিশেষ করে অনেক কঠিন হবে। যেভাবে তারা পারিশ্রমিক পেত বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনে, তো এবার হয়তোবা এটা একটা প্রবলেম। কি আমার কাছে মনে হয় যে সব ক্লাব যদি ইন্ডিভিজুয়াল হইতো তাহলে ভালো হতো। একই ওনারের যদি 5টা 6টা করে মালিক হন তাহলে কিন্তু মুশকিল। যেমন আপনি প্রিমিয়ার লিগে যদি দেখেন যে একই ওনার, লাইক গাজীর 3টা টিম ছিল, তারপর বেক্সিমকো, ওনারা 2টা 3টা টিমের হেল্প করতেন খেলার জন্য। এইটা হলে খুব সমস্যা। যেমন লাস্ট 5-6 বছর ধরে কিন্তু এটা সাফার করতো যারা নিচের টিম গুলাতে খেলতো। একই মালিক যদি 3টা 4টা টিমের মালিক হয় তাহলে কিন্তু যে প্লেয়ার যে পারিশ্রমিকটা পাওয়া উচিত সেটা কিন্তু তারা পায় না। তো এই জায়গাটা যদি একটু দেখা যেত যে না, একটা মালিক এক একটা ক্লাবের, তাহলে আবার ঠিক ছিল। কিন্তু একই মালিক যদি 3টা 4টা টিমের মালিক হয় তখন কিন্তু স্বাভাবিক আপনি সবগুলা প্লেয়ারকে এক চোখে দেখতে পারবেন না। এই সমস্যাটা কিন্তু লাস্ট 3-4 বছর 5 বছর ধরে হচ্ছিল। সেই কারণেই হয়তোবা আর কি নতুন ক্রিকেট বোর্ডের ফাইম স্যার হয়তোবা এটা চিন্তা করেছেন যে একই মালিক যেন সবগুলা টিমের মালিক না হয় একই ক্লাবের। এই জায়গাতে চেঞ্জ করলে ভালো হয়। কারণ আপনি দেখেন, আপনি প্রিমিয়ার ডিভিশনে 5টা 6টা টিম আছে যারা একদম প্লেয়ারদের ওইভাবে তাদের পারিশ্রমিকটা কিন্তু দেয় না। জাস্ট এই বিষয়গুলো খেলার জন্য খেলতে হয়, তারা খেলছেন, কিন্তু তারা যেটা পাওয়া উচিত সেই জিনিসটা কিন্তু পায় না। অবশ্যই এই বিষয়টা বিসিবির নজরে আসা উচিত এই মুহূর্তে। তবে আমরা যদি একটু বিপিএল এ ফিরি, বিপিএল এ
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশি ক্রিকেটার পারফর্ম করছেন, আপনি রংপুর রাইডার্সের সাথে আছেন, তো সেই ক্ষেত্রে যদি বলতে হয় যে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে বাউন্ডারি লাইন নিয়ে। বাউন্ডারি লাইন অনেক কমিয়ে আনা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে, অনেকে বলছে স্ট্যান্ডার্ড নয়। আসলেই কি এই ছোট বাউন্ডারিতে খেলে ক্রিকেটাররা ফলস কনফিডেন্স নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নামবেন? দেখেন, শুরু তো করতে হবে একটু কনফিডেন্স দেওয়ার জন্য, আমাদের ব্যাটসম্যানদের কনফিডেন্স দেওয়ার জন্য হয়তোবা ওনারা যে চিন্তাটা করেছেন। দুইটা পর্বে একটু ছোট ছিল ঢাকা এবং সিলেটে, এখন হয়তোবা আমরা চিটাগাঙে যে আবার একটু বড় করে দিতেই পারি, কিন্তু দুইটা জায়গাতেই কিন্তু বিপিএল এর প্রথম দুইটা রাউন্ড যে খেলা হলো ঢাকাতে এবং সিলেটে, অসাধারণ ক্রিকেট হয়েছে। বাউন্ডারিটা হয়তোবা জাস্ট আর 5 কিলোমিটার বাড়ালেই কিন্তু 5 মিটার বাড়ালেই কিন্তু আমার মনে হয় যে একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে। এখন হয়তোবা 60 আছেন, 65 করলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটও 65ই খেলা হয়। তো এই জায়গাটাতে ফলস আমি বলবো না, ব্যাটসম্যানদের একটা আলাদা একটা কনফিডেন্স তো দেয় যখন একটু মাঠটা ছোট থাকে, আপনার মধ্যে ওই কনফিডেন্সটা আসে যে না, মিস টাইম হলেও 6 হবে। তো সেই জায়গা থেকে লাস্টের ম্যাচগুলোতে কিন্তু দেখবো যে রংপুর খুলনা যে খেলেছিলাম, ওইটা কিন্তু আর কি মোটামুটি আমি বলবো যে পারফেক্ট সাইজ ছিল। হয়তোবা সেই জায়গা থেকে যদি আপনি আর 5 মিটার বাড়ান তাহলেই হয়ে যায়, কারণ চট্টগ্রামের মাঠ আমরা জানি যে বড় আছে। উইকেট ভালো হলে কিন্তু আসলে মাঠের সাইজটা ইম্পর্টেন্ট না। আপনি যদি উইকেট ভালো থাকে, আপনি 70 দিলেও আমার মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য সমস্যা হয় না। যখন উইকেট ডজি হয় তখন আসলে একটু বড় সাইজ হলে মারলে মিস টাইম হয়, আউট হয়ে যায়। এখন যেহেতু উইকেট গুলা খুব চমৎকার দিচ্ছেন, ব্যাটিং ফ্রেন্ডলি থাকছেন, সেই জায়গায় আপনি একটু মাঠটা বড় করলে আমার মনে হয় না, যেহেতু আমি ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় যে এটা কোনো সমস্যা হয়। লাস্ট প্রশ্ন, খুবই ছোট করে উত্তরটা জানতে চাইবো, সেটা হচ্ছে এমন উইকেটে পেসাররা বিশেষ করে তারা কি কিছুটা বঞ্চিত হচ্ছেন কিনা? কারণ যেভাবে ব্যাটাররা এই শর্ট বাউন্ডারির ফায়দা তুলে এক একটা 6 মারছে, ওভার বাউন্ডারি হাঁকাচ্ছে, পেসাররা কিছুটা বঞ্চিত হচ্ছেন কিনা? আর নাহিদ রানা বা আমরা যদি বাংলাদেশি পেস ইউনিটের কথা বলি, যে এবার মোস্তাফিজ পিএসএল এর সুযোগ পাননি বা তাসকিন সুযোগ পাননি, তো এটাও কি একটা কারণ হতে পারে? তারা যে মার খাচ্ছেন, এগুলোও কি একটা কারণ হতে পারে? দেখেন, এটা খুবই ভালো একটা প্র্যাকটিস কিন্তু হচ্ছে আমাদের ফাস্ট বোলারদের, স্পিনারদের। মাঠ একটু ছোট থাকাতে আপনার স্পিনার হয়তো বা শিখছেন যে এই ছোট মাঠে কিভাবে ডিফেন্ড করতে হবে, এখানে লুপি বল হয়তো বা দেওয়া যাবে না, এখানে আমাকে ইয়র্কার লেন্থ খুব ইম্পর্টেন্ট, একটু জোরের উপরে বল করতে হবে। পেস বোলারদেরও কিন্তু শিখছেন। আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব তখন কিন্তু উইকেট গুলা এই ধরনের উইকেটই হবে, 350 উইকেট। তো 350 উইকেটে আপনাকে আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা 290, 325 করেও হেরেছি, কারণ ভালো উইকেটে আমাদের বলাররা কিন্তু যে ভেরিয়েশন গুলা প্রয়োজন বা যে লাইন লেন্থে করার প্রয়োজন সেটা মিসিং ছিল, দেখেই কিন্তু আমরা হেরেছি। তো এই ভালো উইকেটে আমাদের তাসকিন বা আমরা যদি বলি মুস্তাফিজ, তারা পিএসএল এর সুযোগ পাচ্ছেন না। তাসকিন মুস্তাফিজ আসলে পিএসএল এর সুযোগ পাননি এই পারফরম্যান্সের পরেও, এটা কেন? সরি, কোথায় সুযোগ পায়নি? পিএসএল এ, পাকিস্তান সুপার লিগ যেটাকে আমরা বলছি, পিএসএল কিন্তু তিনি সুযোগ পাননি এরকম ভালো পারফরম্যান্স করার পরেও। এটা আমার মনে হয় যে সুযোগ পায়নি ডেফিনেটলি, হয়তোবা তারা ফুল টাইম খেলতে পারবে না, সেই কারণেই হয়তোবা তাদেরকে বিবেচনা করেনি, এনওসি হয়তোবা দেয়নি ক্রিকেট বোর্ড থেকে। আমি ঠিক জানি না কেন তারা পায়নি, কিন্তু এটা আসলে হতে পারে যে তাদের এনওসির বিষয়ে হয়তোবা যখন ড্রাফটে দেয় ফুল অ্যাভেলেবেল না দিলে হয়তোবা অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি নিতে চায় না, হয়তোবা তাদের ড্রাফটে দেওয়া ছিল যা তারা পুরাটা খেলতে পারবে না টুর্নামেন্ট। অবশ্যই অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আমাদের সাথে থাকার জন্য। সময় স্বল্পতার জন্য এখানেই থামতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।